হ্যালো মাই স্টুডেন্টস, আমি জাহাঙ্গীর আলম স্যার আবার তোমাদের সামনে এসেছি। ওয়েলকাম টু জে সায়েন্স ক্লাস। আশা করি তোমরা সবাই ভালো আছো, করোনা সংক্রমণ এড়িয়ে সুস্থভাবে বাড়িতে পড়াশোনা করছো। দেখো, সাবধানে থাকবে। করোনা প্রোটোকল গভর্নমেন্ট যেটা বলেছে সেগুলো মেনে চলবে। মাস্ক পরা, স্যানিটাইজার ব্যবহার করা, এগুলো দিয়ে নিজেকে বাঁচিয়ে রাখো। কারণ বুঝতেই পারছো, এখন পিক চলছে। ভারতবর্ষ বিশ্ব রেকর্ড করে চলেছে গত 10 দিন ধরে। সংক্রমণে 1 নম্বরে রয়েছে। ব্রাজিল, তারপরে আমেরিকা, ইটালি সবাইকে হারিয়ে ভারত এখন শীর্ষে, প্রতিদিন সংক্রমণে শীর্ষে রয়েছে। তো সেই জন্য সাবধানে থাকো। আর ক্লাসের কথায় ফিরে আসি। করোনা নিয়ে পরে আবার একটু বলবো। আজকে ক্লাস 12-এর ইলেকট্রোম্যাগনেটিজমের একটা অংশ পড়াবো। সেটা হচ্ছে তোমার বায়ট সাভার্ট লয়ের মতোই আর একটা ল আছে, সেটা হচ্ছে অ্যাম্পিয়ারের সার্কিটাল ল। অ্যাম্পিয়ার সার্কিটাল ল বা অ্যাম্পিয়ারের চক্রীয় সূত্র বা অ্যাম্পিয়ারের বদ্ধ পথ সূত্র। এটা কিসের সূত্র? এটা তোমরা যেমন বায়ট সাভার্ট ল দিয়ে ম্যাগনেটিক ফিল্ড বের করেছো, কোনো দীর্ঘ তারের, অসীম দৈর্ঘ্যের তারের বা কোনো বৃত্তাকার তারের, সেই রকমই এই সূত্রটা দিয়েও ম্যাগনেটিক ফিল্ডের মান নির্ণয় করা যায়। ওটা আর একটা উপায় আর কি। তো এটাও খুবই সুন্দর একটা সূত্র, অ্যাম্পিয়ারের সার্কিটাল ল। তো এটা আমি খুব সুন্দর করে বুঝিয়ে দেবো, তোমাদের খুব ভালো লাগবে। একটা নতুন কনসেপ্ট, তোমরা দেখবে কি সুন্দরভাবে সব হয়ে যাচ্ছে। খুবই সহজ, একদম জলের মতো সোজা। আমি বুঝিয়ে দেবো, তোমরা কোনো রকম টেনশন না করে, ভয় না পেয়ে দেখবে এত সোজা। একটুখানি বুঝে নিলেই তোমরা কোনোদিন ভুলবে না। তো এই অ্যাম্পিয়ারের সার্কিটাল ল নিয়ে আজকে আমরা আলোচনা করব। আচ্ছা, আর যারা নতুন এসেছো তাদের জন্য বলি, এরকম সুন্দর সুন্দর লেসন পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। বন্ধুদের সঙ্গে চ্যানেলের লিঙ্ক শেয়ার করো, লেসনের লিঙ্ক শেয়ার করো, লাইক করো আর কমেন্ট করো। তোমাদের কমেন্ট আমার কাছে খুবই মূল্যবান। তোমরা যা কিছু মনে করছো লিখবে আমার লেসন সম্বন্ধে, যাতে আরও আমি ইমপ্রুভ করতে পারি, তোমাদের জন্য আরও বেটার লেসন আমি বানাতে পারি। সেই জন্য যা তোমার মনে আসছে ইউটিউবের মধ্যে গিয়ে কমেন্টে লিখবে, সেটাতে আমার অনেক উপকার হবে। তো যাই হোক, লেসন শুরু করব। তার আগে তোমাদের একটু আপডেট দিয়ে দিই করোনা পরিস্থিতির। তোমরা জানো যে আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন যে 20 সেপ্টেম্বর পর্যন্ত স্কুল কলেজ বন্ধই থাকছে। কিন্তু তার পরে গতকালকের একটা নতুন আপডেট হয়েছে। ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক, মানে ভারত সরকার বলেছেন যে 31 সেপ্টেম্বর পর্যন্ত বা 30 সেপ্টেম্বর পর্যন্ত স্কুল কলেজ বন্ধই থাকছে। এর মধ্যে একটু ছাড়ও দেওয়া হয়েছে। কীরকম? এখন পর্যন্ত বলা হয়েছিল যে কোনো ছাত্রছাত্রী স্কুলে যাবে না, মানে একদম স্কুলের কথা বলা হয়েছে 5 থেকে 12 পর্যন্ত কোনো ছাত্রছাত্রী স্কুল যাবে না। কিন্তু কালকের ঘোষণা বলা হয়েছে যে 9, 10, 11, 12 এরা প্রয়োজন মনে করলে স্কুলে স্যারের সঙ্গে কথা বলে যেতে পারে, মানে কোনো পরামর্শ বা স্টাডি কিছু পরামর্শ বা অ্যাডভাইস নেওয়ার জন্য বা কিছু আলোচনা করার জন্য আগে থেকে প্রায়ার পারমিশন নিয়ে, অভিভাবকের পারমিশন নিয়ে আগে থেকে ঠিক করে স্কুলে যেতে পারে। মানে ক্লাস ঠিক নয়, ইচ্ছে হলে, দরকার হলে তারা স্কুলে যেতে পারে, এটাই বলা হয়েছে। সেটা 20 সেপ্টেম্বরের পর থেকে। এই হচ্ছে লেটেস্ট আপডেট। তো দেখো, করোনা ভাইরাসের যে ভ্যাকসিন সেটা খুব শীঘ্রই এসে যাবে মনে হচ্ছে। ট্রায়াল শেষ পর্যায়ে চলছে এবং সেটা খুব ভালো ফলাফল দিচ্ছে, কোনো সাইড এফেক্ট নেই। এটা যদি কাজে লাগে তাহলে খুব তাড়াতাড়ি আমরা করোনা মুক্ত হব, তোমাদের আবার নর্মাল স্কুল শুরু হবে। তো যতদিন না হচ্ছে ততদিন এরকম অনলাইন ক্লাসেই তোমাদের ভরসা। আমার ক্লাসটা অ্যাটেন্ড করতে থাকো। তোমাদের ফিজিক্স বা ফিজিক্যাল সায়েন্স পোর্শনটা অন্তত প্রিপারেশান হয়ে থাকবে। তোমরা একটু মন দিয়ে দেখো, বারবার দেখো, রিপিট করে করো। বারবার বই যেমন পড়ো তেমনি এটাও বারবার দরকার আছে পড়ার, মানে দেখার, তা নাহলে তো ভুলে যাবে। তো কিছুদিন পর পর একবার করে দেখে নেবে। হয় ডাউনলোড করে দেখবে, নাহলে এমনি রানিং আমার চ্যানেলে গিয়ে দেখে নেবে। চ্যানেলের লিঙ্ক তো তোমরা সবাই জানো। আর যারা নতুন এসেছে তাদের জন্য বলি, ডেসক্রিপশানে পুরনো সমস্ত লিঙ্ক দেওয়া আছে। পুরনো যে সমস্ত লেসনগুলো, খুব সুন্দর সুন্দর লেসন আমি দিয়েছি, সেইগুলো লিঙ্ক তোমরা ডেসক্রিপশানে গেলেই পেয়ে যাবে, বা আমার চ্যানেলের মধ্যে ঢুকলেই পেয়ে যাবে সমস্ত লেসন। তোমরা দেখে নিও। তাহলে আজকে এটুকু বলে আমরা এখন লেসন শুরু করব। তাহলে চলো শুরু করা যাক ক্লাসটা। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জে সায়েন্স ক্লাস। আমি তোমাদের জাহাঙ্গীর আলম স্যার আবার এসেছি একটা লেসন নিয়ে ক্লাস 12-এর জন্য। আজকে লেসনটা ইলেকট্রোম্যাগনেটিজমের একটা অংশ। তো বায়ট সাভার্ট ল তো আমরা শিখে নিয়েছি। এবার আমরা শিখব অ্যাম্পিয়ারের চক্রীয় সূত্র বা অ্যাম্পিয়ার সার্কিটাল ল দিয়ে কিভাবে চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করা যায়। তো এইটা খুব সুন্দর একটা লেসন এবং ইম্পর্ট্যান্ট লেসন।
একটু নতুন কনসেপ্ট, তোমাদের ভালো লাগা উচিত। আমি সুন্দর করে বুঝিয়ে দেবো, তোমরা মন দিয়ে শোনো বা দেখো এবং তাহলে বুঝতে পারবে। ইতিমধ্যে তোমরা নিশ্চয়ই শুনেছ সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে ইঞ্জিনিয়ারিং মেডিকেলে যে অ্যাডমিশন টেস্ট অল ইন্ডিয়া লেভেলে হয় নিট, এবং ইঞ্জিনিয়ারিংয়ের যে অ্যাডমিশন টেস্ট হয় সেগুলো জয়েন্ট এন্ট্রান্স, সেগুলো তোমার নিতে হবে। সুপ্রিম কোর্ট বলেছে পরীক্ষাটা কিন্তু নিতে হবে। তো দেখো এরপর নেক্সট ডেভেলপমেন্ট কী হয়। তো এটুকুই আপাতত খবর। আমার কাছে যারা লেসনগুলো দেখো তারা নিশ্চয়ই অনেকেই জয়েন্টে বা মেডিকেলে বসবে। তো তোমরা লেসনগুলো ফলো করো। এই সিলেবাসটা মোটামুটি শেষ হয়ে গেলে, 12 সিলেবাস শেষ হয়ে গেলে আমি কিন্তু জয়েন্টের কিছু লেসনও দেবো। আইআইটি, হ্যাঁ, এবং মেডিকেলে যারা বসবে, ফিজিক্স যাদের থাকবে, যারা ফিজিক্স পেপার বসবে, তাদের জন্য কিন্তু কিছু লেসন আমি দেব। খুব উপকার হবে তোমাদের, দেখবে। যাকে সেটা পরের কথা, আপাতত 12 সিলেবাসে ফিরে আসি। আজকে যেটা পড়াবো সেটা দেখতে পাচ্ছ, তড়িৎচুম্বকত্বের একটা অংশ, সেটা হচ্ছে অ্যাম্পিয়ার সার্কিট আর ল, বা অ্যাম্পিয়ারের বদ্ধপথের সূত্র বা চক্রীয় সূত্র। তো এই সূত্রটা একটা নতুন কনসেপ্ট। এটা জানার আগে তোমাদের কয়েকটা নতুন জিনিস শিখতে হবে। হ্যাঁ, সূত্রটা এখনো আসেনি, তার আগে কয়েকটা জিনিস শিখতে হবে। তার মধ্যে প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে রেখা সমাকল বা পথ সমাকল, ইংরেজিতে বলে লাইন ইন্টিগ্রাল বা পাথ ইন্টিগ্রাল অফ এ ভেক্টর। একটা ভেক্টরের রেখা সমাকল বা পথ সমাকল বলতে কি বুঝি, এটা কিন্তু আগে শিখে নিতে হবে। হ্যাঁ, এবং বদ্ধ পথের সমাকলটাও কীরকম হবে সেটাও শিখে নিতে হবে। আমি খুব সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি, দেখো, এগুলো মন দিয়ে একটু বুঝতে হবে, তা নাহলে এটা নতুন কনসেপ্ট, তো একদম নতুন কনসেপ্ট। তুমি দেখো, তো প্রথমে যেটা রয়েছে অ্যাম্পিয়ার সার্কিট ল পাওয়ার আগে আমাদের এইগুলো শিখে নিতে হবে। তো দেখো কিভাবে করছি আমি। প্রথমে রয়েছে লাইন ইন্টিগ্রাল অর পাথ ইন্টিগ্রাল অফ এ ভেক্টর। হ্যাঁ, ভেক্টরের রেখা সমাকল বা পথ সমাকল। ধরো একটা ভেক্টর আছে, এখানে দেখো, লুক অ্যাট দ্য স্ক্রিন, ভেক্টর এ, আর একটা আছে ছোট্ট একটা রেখাংশ ডেল্টা এল, এটা ডেল্টা এল। ডেল্টা এলটা এখানে যতটা বড় দেখানো হচ্ছে তা না, একদম ছোট, খুবই ছোট, যতটা তুমি ছোট ভাবতে পারো সেরকম ছোট, কিন্তু তোমাদের বোঝার সুবিধের জন্য এখানে বড় করে এঁকে দিয়েছি। হ্যাঁ, এবার ডেল্টা এলটাকেও কিন্তু একটা ভেক্টর হিসেবে ধরা যায়, যদি যখন এটা খুবই ছোট ভেক্টর হিসেবে ধরা যায়। এবার অভিমুখটা কি হবে? এর অভিমুখটা হবে এর উপরের স্পর্শক বরাবর। হ্যাঁ, স্পর্শক বরাবর হবে এর অভিমুখ। তাহলে এইটা হবে ডেল্টা এল এর অভিমুখ। তাহলে এটা একটা ভেক্টর বলে এর অভিমুখ থাকবে। তাহলে এটা একটা অভিমুখ ধরা হয় যে ওর স্পর্শক বরাবর, ট্যানজেন্সিয়াল ধরা হয়, ট্যানজেন্ট বরাবর হয় ওর অভিমুখ। তাহলে এই যে একটা ভেক্টর আমার অলরেডি রয়েছে, তার সঙ্গে এই ডেল্টা এলটার যে অভিমুখ সেটা থিটা কোণ করে আছে। থিটা কোণ করে যদি থাকে, তাহলে অতএব আমরা কি লিখতে পারি? তোমরা ভেক্টর নিশ্চয়ই তোমাদের শিখে নিয়েছো, ডট প্রোডাক্ট, ক্রস প্রোডাক্ট, এগুলো কিন্তু বেসিক নলেজ, এগুলো না জানলে হবে না। দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট যদি আমরা করি, এখানে ধরো এ, হ্যাঁ, এ ডট ডেল্টা এল যদি করি, তাহলে কি দাঁড়ায়? এ ডট ডেল্টা এল করলে তোমরা জানো এ ডট বি মানে এ বি কস থিটা, তাই না? তাহলে এ ডেল্টা এল, এটা কি হচ্ছে? কস থিটা। ঠিক আছে, এ ডেল্টা এল কস থিটা। এই গেল এ দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট, মানে এ এবং ডেল্টা এল। এবার ধরো এই যে ডেল্টা এল, এই যে ডেল্টা এল, খুব ছোট ডেল্টা এলটা, তো এইটা একটা ধরো বড় ও রেখার অংশ, যেন একটা যে কোনো একটা রেখা, ধরো পি কিউ, এখানে দেখো এই ছবিটা দেখো, পি কিউ যে কোনো একটা রেখা। এই রেখাকে আমরা অসংখ্য ছোট ছোট ডেল্টা এল এর সমষ্টি করে ধরতে পারি। তার মধ্যে একটা ডেল্টা এল এখানে দেখানো হয়েছে, দেখো, ডেল্টা এল, ডেল্টা এল, ডেল্টা এল, ডেল্টা এল, ডেল্টা এল, ডেল্টা এল, ছোট ছোট ডেল্টা এল, ছোট ছোট অসংখ্য ডেল্টা এল, ডেল্টা এল, ডেল্টা এল, ডেল্টা এল, ডেল্টা এল, ছোট ছোট অসংখ্য ডেল্টা এল আমি এটাকে বিভক্ত ধরে নিতে পারি। তার মধ্যে যে কোনো একটা ডেল্টা এল ধরো এখানে রয়েছে, এবং ডেল্টা এলটার সঙ্গে মানে এই এ ভেক্টরটা তোমার এই অংশে থিটা কোণ করে রয়েছে, এ ভেক্টরটা। তাহলে এই যে পুরো রেখার জন্য, প্রত্যেকটা ডেল্টা এল এর জন্য যদি আমরা এই রাশিটাকে যোগ করি, হ্যাঁ, ধরো এখানে একটা ডেল্টা এল আছে, এখানে একটা ডেল্টা এল আছে, তার জন্য যদি একটা এ রাশি পাবো, এখানকার ডেল্টা এলটার জন্য এই রাশিটা পাবো, এখানকার ডেল্টা এলটার জন্য এই রাশিটা পাবো, এই ডেল্টা এল এর জন্য এই রাশি 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 পাবো।
তাহলে প্রত্যেকটা ডেল্টা এর জন্য এই রাশিটা আমি পাবো। তাহলে পুরো পি কিউ রেখার জন্য যদি এই রাশিগুলো যোগ করি তাহলে যেটা পাওয়া যায় সেটাকে বলে লাইন ইন্টিগ্রাল বা পাথ ইন্টিগ্রাল অফ এ ভেক্টর, অফ দিস ভেক্টর। বুঝতে পেরেছো? পুরো তাহলে আমরা যদি এটাকে ভেক্টর ফর্মে লিখি তাহলে লেখা হয় এইভাবে, ইন্টিগ্রেশন চিহ্ন দিয়ে, মানে সমাকলন, বাংলা বলে ইন্টিগ্রেশনকে সমাকলন বলে। তোমরা ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন এগুলো শিখে নেবে, এগুলো খুব ইম্পর্ট্যান্ট। তাহলে কি দাঁড়াচ্ছে পথ সমাকলটা, লাইন ইন্টিগ্রাল বা পথ সমাকল ইন্টিগ্রালটা তোমার দাঁড়াচ্ছে, দেখো, ইন্টিগ্রেশন এ ডট, যখন ইন্টিগ্রেশন সমাকল ফর্মে লিখবো ইন্টিগ্রেশন, তখন ডেল্টা এটাকে ডিফারেন্সিয়াল ডিএল দিয়ে ব্যবহার করে, ডিএল। হ্যাঁ, একটা ধরো স্মল অংশ ডেল্টা এল বলেছি, আর ডিফারেন্সিয়াল যখন ব্যবহার করবে তখন ডিএল লেখা হয়। হ্যাঁ, ডিফারেন্সিয়েশন বা ইন্টিগ্রেশনে যখন এটা ব্যবহার করা হয়। তাহলে এইটা তোমার পি থেকে কিউ পর্যন্ত আমরা এই রাশিটার মান বের করছি, অর্থাৎ এ ডট ডেল্টা এর মান বের করতে হচ্ছে। তাহলে এই যে এস এর মতো বা সাপের মতো, এই যে সাপ, ইন্টিগ্রেশনের চিহ্ন, এটা ইন্টিগ্রেশনের চিহ্ন, এই চিহ্নর লিমিট রয়েছে পি থেকে কিউ পর্যন্ত। পি থেকে, তাহলে পিটা নিচে লেখা হয় আর শেষ লিমিটটা কিউটা উপরে লেখা হয়, পি থেকে কিউ। তাহলে এ ডট ডেল্টা এ, তাহলে লাইন যে ইন্টিগ্রাল বা পাথ ইন্টিগ্রাল তোমার দাঁড়াচ্ছে কি, পি থেকে কিউ পর্যন্ত এ ডিএল কস থিটা, বুঝছো? তাহলে এই রাশিটাকে বলে তোমার রেখা সমাকল বা পথ সমাকল অফ এ ভেক্টর, একটা ভেক্টরের রেখা সমাকল বা পথ সমাকল, ইংরেজিতে বলে লাইন ইন্টিগ্রাল বা পাথ ইন্টিগ্রাল অফ এ। হ্যালো স্টুডেন্টস, দেখো একটা জিনিস আমি একটু বলতে ভুলে গেছি, সেই জন্য এখানে একটা ক্লিপ ইনসার্ট করে দিচ্ছি। দেখো এই যে ডট প্রোডাক্ট, হ্যাঁ, এই যে ডট প্রোডাক্ট এ ডট ডেল্টা এল, এইটাকে আমরা লিখি এ ডট ডিএল ডিফারেন্সিয়াল ফর্মে। যখন তুমি ইন্টিগ্রেশন করবে, ধরো পি থেকে কিউ পর্যন্ত, ইন্টিগ্রেশন করবে, তাহলে এটুকু ডিএল, এটা এ ভেক্টর, এটার সঙ্গে তোমার কোণ করেছে থিটা, হ্যাঁ, এটা ডিএল। তো তোমার এই যে এটা ডট প্রোডাক্ট এ ডট বি, তাহলে এ ডিএল কস থিটা, হ্যাঁ, পি টু কিউ। এখানে তোমাদের কেউ কনফিউজ হতে পারো, একটু কনফিউশন থাকতে পারে। এইটা এ ডট ডিএল ডট কস থিটা, এটা ইন্টু ডিএল ইন্টু কস থিটা। তো ডিফারেন্সিয়েশন বা ইন্টিগ্রেশনে সবসময় এই ডিফারেন্সিয়ালটাকে তোমার শেষে লিখতে হয়, অর্থাৎ এটাকে আমি লিখবো পি কিউ এ কস থিটা ডিএল। এই যে ডিএল ডিফারেন্সিয়াল অফ লেন্থ, ডিএক্স ডিফারেন্স অফ এক্স, ডিওয়াই, ডিজেড, সব ডিফারেন্স, ডি মানে ডিফারেন্সিয়াল। তো মানে স্মল অ্যামাউন্ট, ভেরি স্মল, যতটা তুমি ভাবতে পারো। এখানে ব্যাখ্যা করার কিছু নেই, কারণ তোমরা ডিফারেন্সিয়েশন ক্লাস বা ইন্টিগ্রেশন ক্লাস এগুলো নিশ্চয়ই শিখেছো, এগুলো ম্যাথসের ব্যাপার। আমি এখানে আর বিশেষ ব্যাখ্যা করবো না, অনেকটা লম্বা হয়ে যাবে। তাহলে ইন্টিগ্রেশন এ ডিএল কস থিটা, এ বি কস থিটা, আমরা এটাই পড়েছি। তাহলে এ কস থিটা ইন্টু বি, তাহলে এ কস থিটা ইন্টু বি, তাহলে এ কস থিটা ডিএল। ডিএলটা সবসময় তোমার শেষে লিখতে হবে, অর্থাৎ ডিএলটাকে ডান দিকে নিয়ে লিখতে হবে, এই ফর্মে লিখতে হবে, বুঝছো? ডেল্টা এলটা যখন ডিফারেন্সিয়াল ফর্মে আসবে তখন ডিএল হিসেবে লিখতে হবে। ওকে, ডেল্টা, এটার সিগনিফিকেন্স হলো যে ডেল্টা এল টেন্ডস টু বি জিরো, লিমিটিং ভ্যালু, মানে এইরকম ব্যাপারটা, লিমিটিং ভ্যালু ডেল্টা এল ওয়েন ডেল্টা এল টেন্ডস টু জিরো, এটাকে তোমার লেখা হচ্ছে ডিএল। লিমিট, যারা লিমিট পড়েছে ম্যাথসে তারা নিশ্চয়ই এটা বুঝতে পারছো। এটা আমি আর ব্যাখ্যা করবো না, এটা একটু ইনসার্ট করে দিলাম, এটা বলতে ভুলে গেছি। ওকে, তাহলে আমরা এই ফর্মে লিখবো, ডিফারেন্সিয়ালটা লাস্টে থাকবে, ঠিক আছে? তো এইটাতে বলে একটা রেখার জন্য, তাহলে এই রেখাটা যদি এবার বদ্ধ পথ হয়, পুরো বদ্ধ পথ জুড়ে তুমি যদি একটা সমাকল করো, অর্থাৎ রেখাটা যে এটা তো একটা ওপেন রেখা, কিন্তু যদি ক্লোজড রেখা হয় তাহলে এরকম, তাহলে কি হবে? ধরো যে কোনো একটা
এইরকম একটা বদ্ধ পথ রয়েছে, এরকম পথ যে কোনো আকৃতির হতে পারে, সেই পথ বরাবর পুরো লাইন ইন্টিগ্রাল বা পাথ ইন্টিগ্রাল কি হবে। ওকে, এটা আমি এখন দেখাচ্ছি। কিন্তু এই রেখাটা যদি ক্লোজড হয়, এখানে লুক অ্যাট দিস, পি থেকে শুরু করে রেখাটা আবার পিতে শেষ হয়েছে, তো এইটাকে আমরা বলবো বদ্ধ পথ বা ক্লোজড পথ, ক্লোজড পথ বা ক্লোজড লাইন। আর এই পুরো লাইন জুড়ে যদি আমরা এরকম এই মানটাকে বার করি, এডিএল কষ্ট, এই মানটাকে যদি পি থেকে শুরু করে পুরো লাইন বরাবর গিয়ে আবার যদি পিতে মানে সেই বিন্দুতে ফিরে এলাম, তাহলে পুরো বদ্ধ পথ বরাবর হলো। তাহলে এই অবস্থায় যে ইন্টিগ্রালটা পেলাম তাকে বলা হয় ক্লোজড পাথ ইন্টিগ্রাল বা ক্লোজড লাইন ইন্টিগ্রাল বা বদ্ধ পথের সমাকল, বদ্ধ পথের সমাকল। ওকে, তাহলে কত হবে এটা? অতএব এই পিকচারটায় তোমার বদ্ধ পথ কিভাবে লেখা হয়, যখন এটা যেমন দেখো, এই চিহ্নটা দেখো, বদ্ধ পথের ক্ষেত্রে ফর ক্লোজড পাথ তোমার ইন্টিগ্রালটাকে লেখা হয় একটা জিরো দিয়ে। দেখো এই জিরো, এটা মানে হচ্ছে যে পথটা ক্লোজড, এটা ঘুরে আবার এখানে এলো। তাহলে এখানে দেখো এই ভেক্টরটার সঙ্গে যদি তুমি এই পুরো পথ জুড়ে লাইন ইন্টিগ্রাল বের করো, তাহলে আমরা পাবো এ ডট ডিএল। এটা তোমার পুরো পথ জুড়ে, তাহলে পি কিউ লিমিট দিতে হবে না, পি থেকে শুরু করে আবার পিতেই শেষ, সেটা দিতে হবে না। এখানে পি কিউ কিছু লিখতে হবে না, কারণ বদ্ধ পথ, এবং তার জন্য কি হয়েছে, গোল চিহ্ন দিয়েছে। এখানে গোল চিহ্ন দিতে হয়, ইন্টিগ্রেশন চিহ্নের উপরে গোল দিতে হয়। এটা মানে হচ্ছে যে পুরো ক্লোজড পথ অর্থাৎ পুরো বদ্ধ পথ বরাবর তোমাকে ইন্টিগ্রালটা নিতে হবে। তাহলে ইন্টিগ্রেশন এ ডট ডিএল এটাকে লেখা হয় এভাবে, এ কস থিটা ইন্টু ডিএল, এ ডিএল কস থিটা। হ্যাঁ, এইটা হচ্ছে তোমার ক্লোজড পাথের জন্য। এমনিতে এগুলো বিভিন্ন বিন্দুতে তোমার এর মান আলাদা হতে পারে, অভিমুখ আলাদা হতে পারে, ডিএল এবং যে থিটার মানটা বিভিন্ন পয়েন্টে আলাদা হতে পারে। তার জন্য বেশ দুরূহ জটিলতা সৃষ্টি হয়। কিন্তু সিমেট্রিক অবজেক্টের ক্ষেত্রে, সিমেট্রি যদি থাকে প্রতিসম বস্তুর ক্ষেত্রে খুব সহজেই নির্ণয় করা যায়। বিভিন্ন উদাহরণ আমরা পরে দেখাবো, তখন বুঝতে পারবে। এই যে এর দুটো উদাহরণ দেখো, এক্সাম্পলস। যদি ধরো, আচ্ছা এটা আমি একটু উপরে লিখছি, এখানে লিখছি, যদি তোমার এ হয়, এই এ যদি এফ ভেক্টর হয়, বল ভেক্টর, বল, হ্যাঁ, এর ফোর্স যদি হয়, তাহলে এটা কি দাঁড়ায়, বল গুণিত দূরত্ব। তাহলে এটাকে বোঝায় কার্য বোঝায়, তাই না, কার্য। ডব্লিউ ইকুয়াল টু তোমার হয়ে যাচ্ছে এফ ডট ডিএল। এই যে তাহলে একটা এটা যদি তোমার এফ হয়, তাহলে এফ ডিএল সরণের জন্য বল গুণিত সরণ হলে কার্য, তাহলে পি থেকে কিউ পর্যন্ত সরণের জন্য এফ বস্তু দ্বারা, এফ বল দ্বারা কতটা কার্য হবে। এফ বল দ্বারা যদি কোনো কণার সরণ হয় পি থেকে কিউ পর্যন্ত, তাহলে মোট কৃতকার্যের পরিমাণ হবে এটা এফ ডট ডিএল। হ্যাঁ, এটা হচ্ছে পি থেকে কিউ পর্যন্ত, বুঝেছো, পি থেকে কিউ পর্যন্ত এফ ডট ডিএল, বা এটা হচ্ছে এফ কস থিটা ইন্টু ডিএল। তাহলে দেখতে পাচ্ছ যে একটা ভেক্টর এফ ভেক্টরের অর্থাৎ বল ভেক্টরের লাইন সমাকল মানে হচ্ছে কৃতকার্য, সেই রেখা বরাবর ওই বল দ্বারা কৃতকার্যের মান, কৃতকার্য বোঝায়। বুঝতে পারলে, ভৌত তাৎপর্যটা বুঝতে পারলে। লাইন সমাকলের মান, বল ভেক্টরের লাইন সমাকল বলতে কি বোঝায়, বল ভেক্টরের লাইন সমাকল মানে হচ্ছে
সেই বল ভেক্টর দ্বারা সেই লাইন বরাবর পি থেকে কিউ দূরত্ব যদি আমি ধরি, তাহলে সেই লাইন শেষ প্রথম থেকে শেষ সীমা পর্যন্ত যেতে কতটা কার্য করতে হয় সেটা পাওয়া যায়। এটাই হচ্ছে ভৌত তাৎপর্য লাইন সমাকলের। তেমনি অন্য ভেক্টরের লাইন সমাকলের অন্য তাৎপর্য আছে। এখানে বল ভেক্টরটা বল হলে কৃতকার্য পাবে, ভেক্টরটা যদি অন্য কিছু হয় তাহলে অন্য কিছু পাবে তার লাইন সমাকল করলে। বুঝতে পারছো? বিভিন্ন ভেক্টরের লাইন সমাকল বিভিন্ন জিনিস নির্দেশ করে। এখানে যেমন কার্য নির্দেশ করছে কে, বল ভেক্টরটা যদি অন্য কিছু হয় তাহলে লাইন সমাকলে সেটা কিন্তু আর কার্য নির্দেশ করবে না, অন্য কোনো জিনিস ভৌত রাশি নির্দেশ করবে। সেটা আমরা বিভিন্ন উদাহরণে পরে দেখব। আর এটাকে তুমি যদি ক্লোজড পথ বরাবর ইউজ করো এই জিনিসটাকে, তাহলে কীরকম হবে? এইটাকে যদি ইউজ করো ক্লোজড পথ বরাবর বদ্ধ পথ সমাকল, তাহলে তোমার একই জিনিস এফ 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 হ্যাঁ এফ ডট ডিএল কত হবে? এ ইন্টিগ্রেশন এটা হবে ইন্টিগ্রেশন এফ কস থিটা ডিএল। বুঝতে পারছো? এইটা হবে এইভাবে লিখতে হবে। তাহলে এটা মানে হচ্ছে তোমার পুরো পি থেকে আবার পিতে ঘুরে আসতে, হ্যাঁ, এফ বল দ্বারা এ যদি এখানে এফ হয়, এফ বল দ্বারা পুরো পথ সরণ ঘটানোর ফলে মোট কৃতকার্যের পরিমাণ বদ্ধ পথ বরাবর ক্লোজ পথ বরাবর পি থেকে আবার ঘুরে পিতে আসতে মোট কতটা কার্য সম্পাদিত হবে। বুঝতে পেরেছ? এইটা হচ্ছে ভৌত তাৎপর্য, পথ সমাকলের ভৌত তাৎপর্য। ঠিক আছে, এরপরে আমরা পরবর্তী টপিকে চলে আসছি। তাহলে স্টুডেন্টস লুক অ্যাট দ্য স্ক্রিন। এবার আমরা চলে আসছি আজকে আসল পড়ায়। আজকের যে মূল টপিক সেটা কি? অ্যাম্পিয়ারের বদ্ধ পথের সূত্র বা চক্রের সূত্র, ইংরেজিতে বলে অ্যাম্পিয়ার সার্কিটাল ল। তো এইটা কিসের সূত্র? এটাকে বলেছি, যেটা আমি একটা সামারি করে দিই। এটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র নির্ণয়ের একটা অল্টারনেটিভ পদ্ধতি। এটা খুবই সুন্দর একটা সূত্র, তোমরা যদি বুঝতে পারো তো এত ভালো লাগবে করতে, দেখো যে খুবই আনন্দ পাবে। তো প্রথমে আমি বিবৃতিটা স্টেটমেন্টটা বলে দিই। হ্যাঁ, এখানে আমি লিখেছি, দেখো তোমার চৌম্বক ক্ষেত্রে যে কোনো বদ্ধ পথ বরাবর চৌম্বক ক্ষেত্র ভেক্টরটির পথ সমাকলের মান হলো ওই বদ্ধ পথ দ্বারা পরিবেষ্টিত চৌম্বক তড়িৎ প্রবাহ এবং শূন্য স্থানের চৌম্বক ভেদ্যতার গুণফলের সমান। অর্থাৎ দুটো জিনিসের গুণফল, দেখো মিউ জিরো শূন্য স্থানের চৌম্বক ভেদ্যতা এবং তড়িৎ প্রবাহ। কোন তড়িৎ প্রবাহ? ওই যে চৌম্বক ক্ষেত্র ভেক্টরটির পথ সমাকলের মান হলো ওই বদ্ধ পথ দ্বারা, যে পথ বরাবর আমি সমাকলটা নির্ণয় করছি। কার সমাকল নির্ণয় করছি? চৌম্বক ক্ষেত্র ভেক্টরটির। ওখানে যেমন আগের উদাহরণে দেখালাম এ ভেক্টর বা এফ ভেক্টর, এখানে সেরকম একটা ভেক্টর হচ্ছে বি ভেক্টর বা চৌম্বক ক্ষেত্র ভেক্টর। এই যে দেখো বি ইন্টিগ্রেশন বি ডট ডিএল, ওখানে যেমন এ ইন্টিগ্রেশন এ ডট ডিএল বা ইন্টিগ্রেশন এফ ডট ডিএল বলেছিলাম, এখানে দেখো ইন্টিগ্রেশন বি ডট ডিএল। বি হচ্ছে চৌম্বক ক্ষেত্র ভেক্টর, ম্যাগনেটিক ফিল্ড। তাহলে স্টেটমেন্টটা এবার বুঝতে পারছো যে ওই ম্যাগনেটিক ফিল্ড বা বি ভেক্টরটির পথ সমাকলের মান ওই বদ্ধ পথ বরাবর, যে পথ বরাবর আমি সমাকল করছি সেটা বদ্ধ পথ হতে হবে, সেই বদ্ধ পথ বরাবর পরিবেষ্টিত তড়িৎ প্রবাহ, ওই বদ্ধ পথের মধ্যে যে তড়িৎ প্রবাহটা রয়েছে সেখানে এটা আই ধরা হয়েছে, দেখো আই, এবং শূন্যস্থানের চৌম্বক ভেদ্যতার গুণফলের সমান। আয়ের সঙ্গে মিউ জিরো গুণ করতে হবে। শূন্যস্থানের চৌম্বক ভেদ্যতা মানে মিউ জিরো। তাহলে ইন্টিগ্রেশন বি ডট ডিএল ইকুয়াল টু হচ্ছে দুটো জিনিসের গুণফল, মিউ জিরো ইন্টু আই। হ্যাঁ, এটা একদম মুখস্থ চাই। ইন্টিগ্রেশন বি ডট ডিএল ইন্টু মিউ জিরো আই, এটা হচ্ছে গাণিতিক রূপ তোমার অ্যাম্পিয়ারের বদ্ধ পথ সূত্র বা চক্রের সূত্রের, অ্যাম্পিয়ার সার্কিটাল লয়ের। তো এর একটু ব্যাখ্যা দরকার আছে, ব্যাখ্যাটা করে দিই, তাহলে তুমি খুব সহজেই বুঝতে পারবে। ব্যাখ্যাটা করে দিলে খুব সহজেই বুঝতে পারবে। ভালো করে এই লাইন তিনটে পড়ে নিও, স্টেটমেন্টটা বোঝার চেষ্টা করো, তারপরে এই ব্যাখ্যাটা আমি করে দিচ্ছি, একদম জলের মতো সোজা হয়ে যাবে। ধরো কেস ওয়ান, কতগুলো কেস হতে পারে। ধরো কেস ওয়ানে ধরো
একটা তড়িৎ প্রবাহ রয়েছে এখানে, এখানে একটা কারেন্ট রয়েছে, তার যাচ্ছে, ধরো আই কারেন্ট যাচ্ছে। তাহলে আই কে মধ্যে রেখে আমি একটা বদ্ধ পথ ধরলাম, বদ্ধ পথ। এই বদ্ধ পথ বরাবর তোমার যদি অ্যাম্পিয়ারের সার্কিটের লটা অ্যাপ্লাই করি তাহলে কত হয়, এটা হবে তোমার দেখো ইন্টিগ্রাল বি ডট ডিএল ইকুয়াল টু হবে মিউ জিরো ইন্টু কারেন্ট দেখো আই, তাই না, মিউ জিরো আই বি ডট ডিএল সমান হবে মিউ জিরো আই। আমার বি ভেক্টরটার পথ সমাকলন বার করছি এই বরাবর বি ভেক্টরটার পথ সমাকলন, হ্যাঁ, ডিএল 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 ছোট ছোট ডিএল আমি ভেঙে নিয়েছি, দিয়ে পুরো পথের মধ্যে দেখো আই পরিবেষ্টিত, বদ্ধ পথ দ্বারা পরিবেষ্টিত তড়িৎ প্রবাহ, এই বদ্ধ পথ দ্বারা পরিবেষ্টিত তড়িৎ প্রবাহ কত আই, দেখো আই, এই পরিবাহী তারটার মধ্য দিয়ে আই কারেন্ট যাচ্ছে, তাহলে বদ্ধ পথ দ্বারা পরিবেষ্টিত তড়িৎ প্রবাহ হচ্ছে আই, তাহলে আই এর সঙ্গে কি গুণ হবে, শূন্যস্থায়ী চৌম্বক ভেদ্যতার গুণফল, তাহলে মিউ জিরো গুণ হবে, তাহলে মিউ জিরো ইন্টু আই, তাহলে ইন্টিগ্রেশন বি ডট ডিএল তোমার হবে মিউ জিরো আই। এর ক্ষেত্রে এবার তোমার যদি এরকম হয়, এরকম, এবার তুমি এই বদ্ধ পথ বরাবর তুমি যদি করো ইন্টিগ্রেশন বি ডট ডিএল করো, সিঙ্গেল লাইনিং নিলাম আমি, এই পথ বরাবর তুমি যদি বদ্ধ পথ বরাবর করো ইন্টিগ্রেশন, তাহলে এই ক্ষেত্রে ইন্টিগ্রেশন বি ডট ডিএল ইকুয়াল টু কত হবে মিউ জিরো ইন্টু, দেখো এই বদ্ধ পথের পরিবেষ্টিত কোনো কারেন্ট নেই, দেখো কারেন্ট বাইরে আছে, এই বদ্ধ পথ দ্বারা পরিবেষ্টিত কোনো কারেন্ট নেই, আইটা এই তারের মধ্যে দিয়ে যাচ্ছে কিন্তু আই তো এই বদ্ধ পথের বাইরে আছে, তাহলে মিউ জিরো ইন্টু জিরো, কারেন্ট নেই, তাহলে এখানে হচ্ছে তোমার ইন্টিগ্রেশন বি ডট ডিএল ইকুয়াল টু হয়ে গেল তোমার জিরো, যেহেতু এই বদ্ধ পথ দ্বারা পরিবেষ্টিত কোনো কারেন্ট নেই, কারেন্ট তো বাইরে আছে, বোঝা গেল। এটা হচ্ছে তোমার কেস 2। এবারে কেস 3, এই ক্ষেত্রে দেখো ধরো এই আছে, এরকম একটা পথ ধরো, একটা পরিবাহী, কারেন্ট আই, এদিকে কারেন্ট গেল, দিয়ে আবার কারেন্ট এই গেল। এক্ষেত্রে কি হবে তোমার, যদি মাল্টিপল ব্রাঞ্চে কারেন্ট থাকে তাহলে তোমার কারেন্টের একটা ওয়েভিং ধরতে হবে এবং তার বীজগণিতিক সমষ্টি নিয়ে তোমার মিউ জিরোর সঙ্গে গুণ করতে হবে, মিউ জিরো কারেন্টগুলোর বীজগণিতিক সমষ্টি ইন্টু মিউ জিরো হবে, অর্থাৎ এক্ষেত্রে তোমার ইন্টিগ্রেশন বি ডট ডিএল, এই গোল চিহ্নটা মানে হচ্ছে তোমার পুরো পথ, ক্লোজ পথ বরাবর ইন্টিগ্রেশন যদি তোমার হবে তোমার মিউ জিরো ইন্টু আই, এই আই, এইটা মাইনাস আই, যেহেতু এটা আপওয়ার্ডটা আমি প্লাস ধরি তাহলে ডাউনওয়ার্ডটা মাইনাস ধরতে হবে, আবার আপওয়ার্ডে প্লাস আই ধরতে হবে, আই, বুঝতে পেরেছো, দিয়ে তোমার এটা হয়ে যাচ্ছে কি মিউ জিরো আই। দেখো কারেন্টগুলোর বীজগাণিতিক সমষ্টি নিতে হবে, তার সঙ্গে মিউ জিরো গুণ করতে হবে, তাহলে ইন্টিগ্রেশন বি ডট ডিএল ফাইনালি দাঁড়ালো মিউ জিরো আই, বুঝেছ, এইভাবে করতে হবে। এটা তোমার এগুলো ব্যাখ্যা, চুম্বক অ্যাম্পিয়ারের সার্কিটের ব্যাখ্যা। আচ্ছা, এটা 4 নম্বর কেস দেখো, কেস নম্বর 4, যদি তোমার n সংখ্যক পাক থাকে, তাহলে ধরো n পাকের কয়েল যদি হয়, ধরো
এন পাকের কয়েল আছে, আর এই বদ্ধ পথ বরাবর, তাহলে এটা এক্স হচ্ছে পাথ, এগুলো ধরো এক্স পাথ, এই পথটা এক্স, এই পথটাও এক্স, এক্সটা যদি পাথ হয় তাহলে এই পথ বরাবর তুমি এখানে দেখো এন সংখ্যক, না আরও থাকতে পারে, আরও পাক থাকতে পারে, এন সংখ্যক এন পাকের কয়েল, তাহলে তোমার হবে ইন্টিগ্রেশন বি ডট ডিএল। দেখো প্রত্যেকটা পাকেই কিন্তু আই কারেন্ট যাচ্ছে, প্রত্যেকটা পাকে আই কারেন্ট যাচ্ছে, তাহলে এন পাকে এন ইন্টু আই কারেন্ট যাবে, তাহলে তোমার এটা হবে মিউ জিরো এন আই, বুঝেছ? এন এন পাকের ক্ষেত্রে এটা কেস নম্বর 4। এন পাকের ক্ষেত্রে তোমার ইন্টিগ্রেশন বি ডট ডিএল তোমার হবে মানে সমাকল চৌম্বক ক্ষেত্র ভেক্টরে বি ভেক্টরের পথ সমাকলের মান হবে মিউ জিরো এন আই, অর্থাৎ এন সংখ্যক পাক রয়েছে বলে এন দিয়ে গুণ হয়ে যাবে। ওকে স্টুডেন্টস, দেখো এবারে আমরা সিজিএস ফর্ম অফ দ্য ল কেমন হবে, এই যে সার্কিটাল ল এর সিজিএস ফর্মটা কেমন হবে। সিজিএস ফর্মে লিখতে গেলে আমি আগেই বলেছি, তোমরা অলরেডি ওখানে জেনে গিয়েছো যে বি কে তোমার রিপ্লেস করতে হবে এইচ দিয়ে, আই কে রিপ্লেস করতে হবে স্মল আই দিয়ে, আর মিউ কে রিপ্লেস করতে হবে 4 দিয়ে। এটা একদম মুখস্থ রাখতে হবে। ওকে, কারণ সিজিএসেও তোমার প্রশ্ন বা অঙ্ক বা কোশ্চেন থাকতে পারে, সেটা জেনে রাখা ভালো। তাহলে রিপ্লেস করে দাও। দেখো বদ্ধ পথের জন্য অবশ্যই, বদ্ধ পথের জন্য বি কে এইচ দিয়ে, আই কে তোমার ক্যাপিটাল আই কে স্মল আই দিয়ে রিপ্লেস করো, ক্যাপিটাল আই কে স্মল আই দিয়ে রিপ্লেস করো, মিউ জিরোকে 4 দিয়ে। তাহলে এক পাকের জন্য, সিঙ্গেল পাকের জন্য যদি হয় সিঙ্গেল পাক, এই যে সিঙ্গেল পাকের জন্য তোমার ইন্টিগ্রেশন এইচ ডট ডিএল ইকুয়াল টু 4 স্মল আই, মিউ জিরোর জায়গায় 4 আই আর জায়গায় স্মল আই বসলো। আর যদি এন পাকের জন্য হয় এরকম, এন পাক, এন সংখ্যক পাক আছে, অনেক পাকের কয়েক, তাহলে তার জন্য তোমার কত হবে ইন্টিগ্রেশন এইচ ডট ডিএল। দেখো বি এর জায়গায় এইচ বসলো, ডিএল তো ডিএল থাকলো, মিউ জিরোর জায়গায় 4 এন, আর আই এর জায়গায় ক্যাপিটাল আই দিয়ে স্মল আই, 4 এন আই। এটা তোমার সিজিএস পদ্ধতিতে অ্যাম্পিয়ারের সার্কিটাল ল, অ্যাম্পিয়ারের চক্রীয় সূত্র, এটা হচ্ছে তোমার সিজিএস পদ্ধতিতে চক্রীয় সূত্রের এক্সপ্রেশন, সিজিএস পদ্ধতিতে, আর এটা হচ্ছে এসআই পদ্ধতিতে। এই পার্থক্যগুলো কিন্তু মাথায় রাখতে হবে, নাহলে অনেক কিছু ভুল হয়। তাহলে স্টুডেন্টস, আজকে লেসনটা এখানে শেষ করতে হচ্ছে। আমি ভেবেছিলাম যে অ্যাপ্লিকেশন অফ অ্যাম্পিয়ার সার্কিটাল লটাও করে দেবো, কিন্তু তাতে লেসনগুলো অনেক লম্বা হয়ে যাবে, তোমাদেরও ধৈর্যচ্যুতি ঘটবে, আর আমিও একটু খুব প্রচণ্ড ব্যস্ততার মধ্যে আছি, তাই জন্য একটু লেসনটা আজকে একটু ছোটোই রাখছি। প্রায় 1 ঘন্টার মতো লেসন এখন প্রায় প্রতি সপ্তাহে তো দিই, তো আজকে আধ ঘন্টার একটা লেসন দিচ্ছি। যেটুকু বাকি থাকলো অ্যাম্পিয়ার সার্কিটাল ল, তো তোমরা ভালো করে বুঝে নাও, আগে শিখে নাও, তারপরে অ্যাপ্লিকেশান নেক্সট লেসনেই থাকবে অ্যাপ্লিকেশান অফ অ্যাম্পিয়ার সার্কিটাল ল, অ্যাম্পিয়ারের যে চক্রীয় সূত্র এর অ্যাপ্লিকেশান। কোথায় অ্যাপ্লিকেশান হবে, যে যেমন বাইট সাভার্ট লয়ের অ্যাপ্লিকেশান ছিল দীর্ঘ ঋজু তার বৃত্তাকার পরিবাহী, এখানে সলিনয়েডের কী করে ম্যাগনেটিক ফিল্ড সলিনয়েডের ভিতরে নির্ণয় করা যায়, এই সবগুলো মানে অ্যাপ্লিকেশানগুলো পরের লেসনে আমি করে দেবো। ওকে, তো আজকে লেসন এখানেই শেষ হচ্ছে। তাহলে কেমন লাগলো আজকের ক্লাসটা? যদি ভালো লাগে তাহলে একটা লাইক, থামস আপ ক্লিক করে দিও, আর কমেন্টে লিখো কেমন লাগলো, বন্ধুদের সঙ্গে লিঙ্ক শেয়ার করো, নতুন যারা এসেছো তারা সাবস্ক্রাইব করে নাও এরকম নিয়মিত সুন্দর সুন্দর লেসন পাওয়ার জন্যে। তাহলে আমার চ্যানেলের সঙ্গে থাকো, সাপোর্ট করো, হেল্প ইট টু গ্রো অ্যান্ড হেল্প টু স্প্রেড দ্য লাইট অফ এডুকেশান। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং।